হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা আবার ফিরে এসেছি আপনাদের সকলের অনুরোধে কর্নেল কাহিনী নিয়ে। আমার পড়া গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক আজকের কর্নেল কাহিনী, বড়কধ্বজ কচতটপ্প রহস্য। আজ পড়ছি প্রথম পর্ব। আজ রাতেও আবার সেই উপদ্রব। ওহে মৃত্যু, তুমি মোরে কি দেখাও ভয়, সে ভয়ে কম্পিত রয় আমার হৃদয়। তারপর বিকট সেই অট্টহাসি। একেবারে জানলার বাইরে এই বদমাইশি, এবং ঠিক এই সময়টাতে কে জানে কেন লোডশেডিং হচ্ছে কদিন থেকে। জুন মাসের অসহ্য গরম। হাত পাখা নাড়তে নাড়তে সবে একটু তন্দ্রা মতো এসেছে, হঠাৎ কাল রাতের মতোই ছিঁড়ে গেল। তারপর জানলায় একটা ছায়া মুখ। চাপা স্বরে কেউ বলে উঠল, বড়কধ্বজ কচতটপ্প, বড়কধ্বজ কচতটপ্প। তবে রে ব্যাটার ছেলে, পাগলামি নিকুচি করেছে বলে অমরেশ উঠে দাঁড়ালেন। অন্ধকারে একটা ছায়ামূর্তি আবার হাহা করে হাসছে কাল রাতের মতোই। কাল রাতে ধমক দিয়েছিলেন অমরেশ, পাগলাটা কেটে পড়েছিল। কিন্তু আজ রাতে ধমক, শাসানি, তর্জন গর্জনেও কাজ হলো না। বিছানায় মাথার কাছে টর্চ ছিল। টর্চ জেলে ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন। পাশের ঘরে নন্দিনী চীনা লণ্ঠনের আলোয় একটা প্রেমের উপন্যাস পড়ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন যাকে বলে রিল্যাক্সিং মুড। তাছাড়া রগরগে প্রেমের কাহিনী এই উৎকট গরমকে ভুলিয়ে রাখার পক্ষে যথেষ্ট। বাবার চেঁচামেচি এবং দরজা খুলে বেরোনোর শব্দ আবছা তার কানে এসেছিল। বিরক্ত হয়ে বলল, কোনো মানে হয়? সেকেলে বিশাল খাটে সুধাময়ীর বুকে হাত পাখাটা চুপচাপ পড়ে আছে। ঘুমের ওষুধ খান সুধাময়ী। নন্দিনী অবাক হয়ে লক্ষ্য করেছে তার বাবার মতো জোরে না হলেও মায়ের নাক ডাকে। নন্দিনীর কথায় নাক ডাকা থেমে গেল। ঘুম জড়ানো গলায় বললেন, বঙ্কার মাকে বলিস খবর দেবে। নন্দিনী হেসে ফেলল। কি বঙ্কার মা করছো? বাবার কীর্তি দেখো গিয়ে। বলে সুধাময়ী পাশ ফিরলেন। শহরতলির এই পাড়াটা নিঝুম শুনশান এখন। শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। পিছনের বস্তিতে অনেক রাত অবধি কী সব হই হুল্লোড় চলে। তারপর সম্ভবত লোকেরা ক্লান্ত হয়ে ঘরে বাইরে যে যেখানে পারে শুয়ে পড়ে। পাশের রাস্তার ওপাশে সম্প্রতি কয়েকটা নতুন বাড়ি হয়েছে এবং হচ্ছে। এখানে ওখানে খানাখন্দ, ডোবা, ঝোপ জঙ্গল এবং পোড়ো ঘাস জমি। তার ওধারে কি একটা কারখানা হবে। বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে। শুয়োরের খোঁয়ার, গরু মোষের খাটাল, তারপর একটা খাল পেরিয়ে গেলে রেল কলোনি এবং রেল ইয়ার্ড। নন্দিনী বইয়ের পাতায় চোখ রাখল বটে, কিন্তু মন বাবার দিকে। কাল রাতে এক পাগলা নাকি বাবাকে খুব জ্বালিয়েছে। এই ঘর থেকে পাগলার পদ্য আওড়ানো শোনা গিয়েছিল। এ রাতে নন্দিনী অতটা খেয়াল করেনি। পাগলার কণ্ঠস্বর বেশ নাটকীয় ধরনের। যাত্রা দলের অভিনেতা ছিল হয়তো। ভাবতে মজা লাগে, রাত বিরেতে একটা লোক মৃত্যুকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। পদ্যটা পরিচিত মনে হয় নন্দিনীর। কোথায় যেন পড়েছে, মনে করতে পারিনি। নন্দিনী টেবিল ঘড়ির দিকে তাকালো। রাত 1:15 বাজে। বাবা ফিরছে না। পাগলাটাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে নাকি? বাবারও অবশ্য এক ধরনের পাগলামি আছে। রাত দুপুরে বাড়ির পাশে কুকুরেরা ঝগড়া বাঁধালে ছড়ি হাতে বেরিয়ে পড়ে, পাড়া ছাড়া করে ফেরে। পুরনো আমলের একতলা বাড়ি, এক টুকরো উঠোন আছে। উঠোনের কোনায় টিউবওয়েল আছে। শিউলি, জবা, চাপা ফুলের গাছ আছে।
লণ্ঠনটা হাতে করে নন্দিনী দরজা খুলে বারান্দায় বেরোলো। আস্তে ডাকলো, বাবা। তার একটু অস্বস্তি হচ্ছে। বস্তিটা নাকি রাজ্যে চোর ডাকাত ছিনতাইবাজদের ডেরা। আশেপাশে ভদ্রলোকদের বাড়িতে একসময় নাকি রাত বিরেতে খুব চোর পড়ত। নন্দিনীর ছোটবেলায় তাদের বাড়িতেও চোর ঢুকেছিল। মায়ের কাছে গল্পটা অনেকবার শুনেছে, কিন্তু তার মনে পড়ে না কিছু। বরং তার ধারণা বস্তির লোকগুলো বেশ ভদ্রই। কখনো ওখানকার কোনো ছেলে ছোকরা তার পিছনে লাগেনি, বরং ভদ্রলোকদের বাড়ির রকবাজরা তার পিছনে শীষ দিয়েছে, অশালীন কথা আওড়েছে। তাহলেও নন্দিনীর অবচেতনায় বস্তিবাসীদের সম্পর্কে গোপন একটা আতঙ্ক আছে। এই মুহূর্তে জবা গাছের আড়াল থেকে যদি চোর ডাকাত বেরিয়ে আসে। নন্দিনী লক্ষ্য করল উঠোনের সদর দরজা বন্ধ। তার মানে বাবা বসার ঘর খুলেই বেরিয়েছে। তার বাবা প্রাক্তন স্কুল টিচার। শোবার ঘরের সবখানে বই ঠাসা। বাইরের বসার ঘরেও 3টে আলমারি ভর্তি বই। ওই ঘরে বাবা একসময় একদঙ্গল ছাত্র পড়াতো। নিজের বয়সের ক্লান্তি আর নন্দিনীর মায়ের অসুখ বিসুখ এইসব কারণে টিউশনি ছেড়ে দিয়েছে। আজকাল আর বাবাকে আগের মতো বই পড়তেও দেখে না নন্দিনী। চুপচাপ গুম হয়ে বসে থাকেন অমরেশ। বারান্দায় রাখা একটা নড়বড়ে টেবিলে চীনা লণ্ঠনটা রেখে নন্দিনী দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পাগলাটার পাল্লায় পড়ে বাবাও কি পাগল হয়ে গেল? সে একবার ভাবল বসার ঘর দিয়ে গিয়ে বাইরের রাস্তাটা দেখবে, কিন্তু এবার তার রাগ এসে গেল। চোর ডাকাত ঢুকে পড়ুক, তার কি? রাগের বশেই সে লণ্ঠনটা তুলে ঘরে ঢুকতে যাচ্ছে। এতক্ষণে বিদ্যুৎ এসে গেল। বারান্দায় 40 ওয়াটের বাতিটা সারা রাত জ্বলে। ঘরে টেবিল বাতিটা জ্বলে উঠল। ঘর ঘর শব্দে পুরনো সিলিং ফ্যান ঘুরতে শুরু করলো। এবার আর মাকে ওঠানো দূরের কথা, একটুও জাগানো যাবে না। আলো আসার পর এতক্ষণে এলাকার নিঝুম ঘোরটাও কেটে গেছে। কাছাকাছি কোথাও কুকুর ডাকল। নন্দিনী বসার ঘরে চলে এলো। বাইরের দরজা হাট করে খোলা। রাস্তার আলো দেখা যাচ্ছে। সে সুইচ টিপে এ ঘরের আলো জ্বালল। তারপর দরজায় উকি দিল। এক চিলতে বারান্দা ছিল এক সময়, কিন্তু রকবাজদের জন্য ভেঙে দিতে হয়েছিল। জায়গাটা ঢালু করে বাঁধানো। কাঁচ আর অজস্র পেরেকের ডগা উঁচিয়ে আছে। কয়েক ধাপ সংকীর্ণ সিঁড়ি করা হয়েছে দরজার নিচে। সিঁড়ির নিচে রাস্তার দুধারে তাকিয়ে কাকেও দেখতে পেল না নন্দিনী। শুধু একটা ঘেউ কুকুর আস্তে সুস্তে হেঁটে চলেছে। বাদিকে বস্তির গলির মোড়ে কুকুরটা গিয়ে তাড়া খেল। একদঙ্গল কুকুর চেঁচামেচি করে তাকে তাড়িয়ে পাড়া ছাড়া করতে গেল। কিন্তু বাবা কোথায় গেল? নন্দিনীর অস্বস্তি হচ্ছিল। পাশের বাড়ির তারা জেঠুকে ডাকবে ভাবল, কিন্তু অমরেশ এক পাগলের পিছনে তাড়া করেছেন। এই ব্যাপারটা বড় হাস্যকর। তারা জেঠু যা লোক, রং চড়িয়ে গল্প রটিয়ে বেড়াবেন সবখানে। বাবার প্রেস্টিজ থাকবে না। এমনিতেই তো অনেকে আজকাল তার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করে। বিরক্ত আর খাপ্পা নন্দিনী উঠে এসে দরজা বন্ধ করল, কিন্তু ঘরের আলোটা নেভালো না। সে তার বাবার শোবার ঘরে গিয়ে সুইচ টিপে আলোটা জ্বেলে দিল। ফ্যানটার সুইচ টেপা ছিল, সেটা ঘুরছে। শূন্য বিছানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নন্দিনী নিজের ঘরে ফিরল। দরজা এঁটে দিল। চীনা লণ্ঠন নিভিয়ে টেবিল বাতি সুইচ অফ করে সে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। বাবা এলে ডাকাডাকি করবে, করুক। এই পাগলামির কোনো মানে হয়? কিন্তু নন্দিনীর ঘুম আসছিল না। টেবিল ঘড়ির আবছা টিকটিক শব্দ কানে আসছিল। অমরেশের ডাক শোনার জন্য সে কান খাড়া করে আছে। অমরেশের ফেরার নাম নেই। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ খিখি করে হেসে বললেন, খাইছে যত সব পাগলের কারবার। জিজ্ঞেস করলাম, পাগল কি করেছে হালদার মশাই? পলাইয়া গেছে।
বলে হালদার মশাই পকেট থেকে নস্যির কৌটো বের করলেন। একটি নস্যি নাকে গুজে স্বগতোক্তি করলেন, বুঝি না, একজন পাগল পাগলাগারদ থেকে পালিয়ে গেছে, তো তার ছবি ছাপাইয়া বিজ্ঞাপন দিয়ে লিখছে, খোঁজ দিলে 5,000 টাকা পুরস্কার। কেন? হাসি চেপে বললাম, 5,000 টাকা পুরস্কার ঘোষণা করা হলে নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। আপনি এই রহস্য ভেদ করুন হালদার মশাই। প্রাইভেট ডিটেকটিভ আমার রসিকতা গ্রাহ্য করলেন না। তেতো মুখে বললেন, কে পাগল, যে পালাইয়া গেছে না যে বিজ্ঞাপন দিচ্ছে সে? কর্নেল স্যার কি কন? কর্নেল নীলাদ্রি সরকার একটা বই খুলে কি একটা ছবি দেখছিলেন। চওড়া টাকে জানলার পর্দার ফাঁক গলিয়ে আসা সকালের রোদ এসে প্রজাপতির মতো নাচানাচি করছে। ঠোঁটে কামড়ানো চুরুট থেকে ছাই খসে পড়ছে তার ঋষিসুলভ সাদা দাড়িতে। বললেন, হালদার মশাই, পাগলের বিজ্ঞাপন তো পড়লেন, কিন্তু পাগলের খবরটা মিস করলেন। প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর এবং বর্তমান প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার সোজা হয়ে বসলেন। ভুরু কুচকে বললেন, মিস করলাম? কর্নেল বই বুঝিয়ে রেখে দাড়ির ছাই ঝেড়ে বললেন, হ্যাঁ, 3 পাতায় ডান দিকের কলম দেখুন। হালদার মশাই কাগজ খুলে খবরটা বিড়বিড় করে পড়তে শুরু করলেন। গোফের 2 ডগা তিত্তির করে কাঁপতে লাগলো। পাগলের হাতে প্রাক্তন শিক্ষকের মৃত্যু। হ্যাঁ, কি কাণ্ড! পড়া শেষ হলে হালদার মশাই আবার অ্যাক্টিভ নস্যি নিলেন। গুলি চোখে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। কাগজটা দৈনিক সত্যসেবক পত্রিকা। আমি যার স্পেশাল রিপোর্টার, কিন্তু খবরের কাগজে যা কিছু বেরোয় আমার কাছে তার সবটাই পাঠযোগ্য নয়। বিজ্ঞাপন যেদিন কম থাকে সেদিন অনেক হাবিজাবি খবর দিয়ে জায়গা ভর্তি করতে হয়, কিন্তু একই দিনে কাগজে পাগল পালানোর বিজ্ঞাপন আর পাগলের হাতে কারো মারা পড়ার ঘটনা একটু অদ্ভুত লাগলো। কাগজ টেনে নিয়ে খবরে চোখ বুলিয়ে রেখে দিলাম। বললাম, বোগাস, পুলিশ সোর্স থেকে টেলিফোনে পাওয়া। সন্ধ্যের পর লালবাজারে ফোন করে জেনে নেওয়া হয়, দাদা আজ কিছু আছে নাকি? তেমন কিছু নেই। না না প্লিজ দাদা, যা হয় একটা কিছু দিন। হাসতে হাসতে বললাম, রোজ সন্ধ্যের পর আমাদের এক রিপোর্টারের এই ডায়লগ শুনি। আমার কথা হালদার মশাইয়ের মনোপুত হলো না। মাথা নেড়ে বললেন, দুপুর রাত্রে লোডশেডিংয়ের সময় এক পাগলাইয়া শিক্ষকের জ্বালাতন করছিল। উনি তারে তাড়া করলেন, তারপর আর বাড়ি ফিরলেন না। পরদিন সকালে শিক্ষকের বডি পাওয়া গেল খালের ধারে, স্ক্যালে ক্র্যাক। কর্নেল মিটিমিটি হেসে বললেন, প্রাক্তন শিক্ষক অমরেশ রায়ের বাড়ি থেকে সেই খালের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের বেশি। অ্যাঁ? হালদার মশাই চমকে ওঠার ভঙ্গি করলেন, কিন্তু খবরে তো তা লেখে নাই। অত দূরে পাগলেরে তাড়াইয়া লইয়া গেছিলেন শিক্ষক ভদ্রলোক কেন? উনিও তো দেখি এক পাগল। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, পাগলের পাল্লায় পড়লে কোনো সুস্থ লোক পাগল হয়ে যান সম্ভবত, কারণ আগের রাতেও একই সময় ওই পাগল ওকে জ্বালাতে এসেছিল। ওর জানলার বাইরে একটা পদ্ম আওড়াচ্ছিল। কন কি পৈদ্য? কিন্তু খবরে তাও তো লেখে নাই। পদ্মটা সুপরিচিত, ওহে মৃত্যু তুমি মোরে কি দেখাও ভয়, সে ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। পাগল এক সময় যাত্রা থিয়েটারে অভিনয় করত কি না বলা যায় না। হালদার মশাই খুব অবাক হয়ে বললেন, খবরে তো এসব কিছুই নাই। বললাম, ব্যাকগ্রাউন্ডটা কর্নেলের যখন জানা তখন বোঝা যাচ্ছে আমার কথাই ঠিক। এই কেসে রহস্য আছে, বিজ্ঞাপন এবং খবরের ঘটনার মধ্যেও লিঙ্ক আছে। তার চেয়ে বড় কথা, অলরেডি কোনো পক্ষ কর্নেলের সঙ্গে যোগাযোগ করেছে, সম্ভবত খবরটা কাগজে বেরোনোর আগেই। তাই না কর্নেল? কর্নেল হাসলেন। দ্যাটস রাইট ডার্লিং। তবে বিজ্ঞাপনের পাগল এবং পদ্ম আওড়ানো পাগল এক কিনা আমি জানি না। দুটোর মধ্যে লিঙ্কের কথা বলছো, সে বিষয়ে
আমি এখনো শিওর নই। এমনকি অমরেশ রায়ের মাথায় সেই পাগলই আঘাত করেছে কিনা তাও এই মুহূর্তে বলা কঠিন। অবশ্য ওর বডির পাশে রক্তমাখা একটা ছুরি পাওয়া গেছে। ছুরিটা কিন্তু অমরেশ বাবুরই। ওর মেয়ে এবং স্ত্রী ওটা শনাক্ত করেছেন। হালদার মশাই ব্যস্তভাবে বললেন, পাগল ছড়ি কাইরা লইয়া ওনারে মেরেছে। ছুরির ঘায়ে মাথার খুলিতে 1 ইঞ্চি ডিপ ক্র্যাক হতে পারে না হালদার মশাই। প্রাইভেট গোয়েন্দা চিন্তিত মুখে বললেন, পাগলের হাতে লোহার রড ছিল, তারা খাইয়া কোনোখানে পিক আপ করেছিল। পাগলের কারবার। কর্নেল চোখ বুজে হেলান দিয়ে বললেন, অমরেশবাবু ছুরিতে রক্ত মাখানো ছিল কেন? এটা একটা ভাইটাল প্রশ্ন জয়ন্ত। ওর মাথায় যেই আঘাত করুক সে সম্ভবত বোকামি করে ফেলেছে। রক্ত ছুরিতে কেন মাখাতে গেল? হালদার মশাই মাথা নেড়ে বললেন, সে আনা পাগল, তারই কাজ। আমার মতে কোনো পাগলই পুরা পাগল নয় কর্নেল স্যার। আপনি কখনো কোনো পাগলের গাড়ি চাপা পড়তে দেখছেন? কর্নেল অট্টহাসি হেসে সোজা হয়ে বসলেন। দারুণ বলেছেন তো। সত্যি কোনো পাগল কখনো রাস্তায় গাড়ি চাপা পড়ে মরেছে বলে শুনিনি। অথচ দেখা যায় কত পাগল রাস্তায় চলন্ত গাড়ির মধ্যে দিব্যি হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে অকুত ভয়। তবে হ্যাঁ হালদার মশাই, পাগলেরও মৃত্যু ভয় আছে। ভূতের ভয় আছে কিনা অবশ্য জানি না, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। যাই গিয়া বলে হালদার মশাই উঠে দাঁড়ালেন। বললাম, আপনি কি পাগলের ভূতের ভয় আছে কিনা পরীক্ষা করতে যাচ্ছেন? হালদার মশাই খিখি করে হেসে বললেন, কি যে কন, চলি কর্নেল স্যার। উনি বেরিয়ে গেলে বললাম, মনে হচ্ছে হালদার মশাই এই রহস্যের পেছনে দৌড়লেন। ওর ডিটেকটিভ এজেন্সির অবস্থা নাকি শোচনীয়। কেস টেসের খুব আকাল পড়েছে। এই সময় টেলিফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন। হ্যাঁ বলো ডার্লিং। কি? কোথায়? গড়িয়া? বলো কি? পাগলা এবং সেই পোতো? আশ্চর্য। তুমি এসো, আমি আছি। হ্যাঁ হ্যাঁ এসো। কর্নেল ফোন রেখে বললেন, আবার একটা ডেড বডি। হুবহু একই ঘটনা। রাত দুপুরে এক পাগলের জ্বালাতন এবং তাকে তাড়া করে যাওয়া। তারপর সকালে একটা ডোবার পাড়ে ডেড বডি। তবে প্রথম ঘটনায় মৃত ভদ্রলোকের স্ত্রী ও কন্যা আছেন। দ্বিতীয় ঘটনায় মৃতের কেউ নেই। ভদ্রলোকের নাম পরিতোষ লাহিড়ী। আমার মতোই বুড়ো ব্যাচেলর। কর্নেল আবার সেই বইটা খুলে বসলেন। এবার মলাটে আমার চোখ পড়ল। বাংলার অগস্ট বিপ্লব। আমি ভেবেছিলাম অর্কিড, ক্যাকটাস কিংবা পাখি প্রজাপতি সংক্রান্ত কোনো বই। আমার বৃদ্ধ প্রকৃতিবিদ বন্ধু এসব ছেড়ে 1942 সালের অগস্ট বিপ্লবে হঠাৎ আগ্রহী হয়ে পড়লেন কেন, চিন্তাযোগ্য বিষয় বটে। বার দুই প্রশ্নটা তুললাম, কিন্তু কোনো জবাব পেলাম না। অগত্যা সেই পাগলের বিজ্ঞাপনে মন দিলাম। না, হালদার মশাই বর্ণিত পাগলা গারদ থেকে নয়, এক পাগল পালিয়েছে কুমারচক উন্মাদ আশ্রম থেকে। বয়স প্রায় 64-65 বছর, উচ্চতা 5.5 ফুট। বিশেষ লক্ষণ, নাম জিজ্ঞেস করলে বলে বড়কো ধ্বজ কচ্চত টপ। সাংঘাতিক বিপজ্জনক পাগল নাকি। ছবিটা দেখে কিন্তু কিছু বোঝা যায় না। আপাত দৃষ্টে চমৎকার সভ্য ভদ্র চেহারা, সিথি করা চুল, গায়ে হাফ শার্ট, পকেটে কলম। শুধু চোখ দুটি কেমন যেন ক্রূর। নাকি আমারই চোখের ভুল? একটু পরে বললাম, আচ্ছা কর্নেল, কোনো পাগল সাংঘাতিক বিপজ্জনক হলে তো তার হাতে পায়ে লোহার বেড়ি পরানো হয়। বিজ্ঞাপনে তেমন কিছু বলা হয়নি। কুমারচক কোথায় জানেন? কর্নেল বই থেকে মুখ তুলে একটু হেসে বললেন, তুমি কুমারচকে গেলে তোমার কাগজের জন্য একটা স্টোরি পেতেও পারো।
যাবে নাকি? না, জায়গাটা কোথায়? ঠিকানা তো লেখাই আছে বিজ্ঞাপনে। বিরক্ত হয়ে বললাম, কুমারচক, জেলা নদিয়া লেখা আছে, কিন্তু লোকেশনটা কোথায়? কর্নেল আঙুল তুলে বইয়ের একটা র্যাক দেখালেন। ওখানে ওমালি সাহেবের জেলা গেজেটিয়ার আছে কয়েক ভলিউম। আগ্রহ থাকলে খুঁজে বের করো, ঐতিহাসিক তো পেয়ে যাবে। দ্রুত বললাম, থাক, ওসব পোকায় কাটা সেকেলে বই দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। ডোরবেল বাজল। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী। ডিটেকটিভ দপ্তরের ডেপুটি কমিশনার অরিজিৎ লাহিড়ী এসে আমাকে দেখে কপট ভ্রুভঙ্গি করলেন। সর্বনাশ, গাছে না চড়তেই এক কাদি। আপনারা কাগজের লোকেরা কি বাতাসে খবরের গন্ধ পান মশাই? আমিও কপট গাম্ভীর্যে বললাম, মিস্টার লাহিড়ী, আজ রোববার, আমার ফ্রেন্ড ফিলোজফার গাইডের কাছে আড্ডা দেওয়ার দিন। অরিজিৎ হাসতে হাসতে বললেন, সরি, ভুলে গিয়েছিলাম। কর্নেল বই রেখে ঘুরে বসলেন। যাই হোক, গড়িয়ায় কোনো ডোবার ধারে পাওয়া আবার একটা ডেড বডির ব্যাপারে তোমার মাথা ঘামানোর নিশ্চয়ই কোনো কারণ আছে অরিজিৎ। এবারেও পুলিশের টপ র্যাঙ্কে টনক নড়ালোকে। কাল তুমি খুলে কিছু বলনি, আমিও বিশেষ মাথা ঘামাইনি। আজ আমার খটকা লাগছে। অরিজিৎ একটু গম্ভীর হয়ে বললেন, প্রথম ভিকটিম অমরেশ রায় ছিলেন এক মন্ত্রীর পলিটিক্যাল লাইফের সহকর্মী। সেকেন্ড ভিকটিম পরিতোষ লাহিড়ী না, আমার কোনো আত্মীয় নন, কিংবা বারেন্দ্র বামন ফ্যাক্টরও কোনো ব্যাপার নয়। একই মন্ত্রীর বন্ধু, মানে দুজনেই একসময় মন্ত্রীমশাইয়ের সঙ্গে ইংরেজ তাড়ানো রাজনীতি করেছেন এবং জেল খেটেছেন। না বলে পারলাম না। কি আশ্চর্য, সেই জন্য কর্নেল ওই বইটা নিয়ে মেতে আছেন। মেতে আছি মানে? কর্নেল সকৌতুকে বললেন, মতটা পাগলেরও লক্ষণ। জয়ন্ত মাঝে মাঝে আমাকে পাগল সাব্যস্ত করার তালে থাকে, এবং ষষ্ঠীও। ষষ্ঠীচরণ কফির ট্রে নিয়ে ঢুকছিল, থমকে দাঁড়ালো। তারপর কর্নেল চোখ কটমটিয়ে তাকালে সে গম্ভীর মুখে ট্রে রেখে চলে গেল। কফি খেতে খেতে অরিজিৎ ঘটনার বিবরণ দিলেন। পরিতোষ লাহিড়ীর বয়স ৬৮ বছর। একটা দোতলা বাড়ির নিচের তলায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন, সপাক খেতেন। পাশের ঘরে ভাড়াটে এক নার্স মহিলা। গতরাতে তার নাইট ডিউটি ছিল হাসপাতালে। ওপরতলায় থাকেন বাড়ির মালিক সপরিবারে। তার নাম হরিপদ সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত সরকারি অফিসার, অনিদ্রার রোগী, কিন্তু ঘুমের ওষুধ খেতে ভয় পান। শেষ রাতে ঘুম আসে, অনেক বেলা অবধি বিছানায় থাকেন। তিনি শুনেছিলেন নিচে কে বিকট চেঁচিয়ে পদ্য আওড়াচ্ছে। একটু পরে পরিতোষবাবুর ধমক শুনে হরিপদবাবু জানলায় উঁকি মারেন। এরিয়ায় তখন লোডশেডিং ছিল। উনি টর্চের আলো ফেলে দেখেন পরিতোষবাবু ছড়ি উঁচিয়ে এক পাগলকে তাড়া করে যাচ্ছেন। ব্যাপারটা হাস্যকর, তবে ও নিয়ে আর মাথা ঘামাননি হরিপদবাবু। ভোরবেলা খানিকটা দূরে রেল লাইনের কাছে ডোবার ধারে পরিতোষবাবুকে পড়ে থাকতে দেখে এক অবাঙালি ধোপা। সে ওকে চিনত, সে হরিপদবাবুর বাড়িতে খবর দেয়। অরিজিৎ বললেন, এরিয়ায় কয়েকজন পাগলকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। হরিপদবাবু শনাক্ত করতে পারেননি। তাদের পদ্য বলেন ওসি। কেউ কিচ্ছু বলেনি, এমনকি বিচক্ষণ ওসি নিজেই সেই পদ্যটা আওড়ে রিয়াকশন যাচাই করেছেন। ওরা কেউ সাড়া দেয়নি, কাজেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কর্নেল জিজ্ঞেস করলেন, হরিপদবাবু কি জানতেন মন্ত্রীর সঙ্গে পরিতোষবাবুর চেনা জানা আছে? না, পরিতোষবাবুর একটা ডায়েরিতে নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা ছিল। মন্ত্রীমশাইয়ের কয়েকটা চিঠিও পাওয়া গেছে। বাই দ্য বাই, পরিতোষবাবু স্বাধীনতা সংগ্রামীদের পেনশন পেতেন। এসব কারণে ওসি মন্ত্রীমশাইয়ের বাড়িতে ফোন করেন। তারপর কি হয়েছে বুঝতেই পারছেন। মন্ত্রীমশাই আবার আমাকে ডেকে পাঠিয়েছিলেন। পরপর ওর দুজন সহযোদ্ধা খুন। সহযোদ্ধা কথাটা ওর। আমি খবরের কাগজটা তুলে নিয়ে বিজ্ঞাপনটার কথা বলতে যাচ্ছিলাম,
কর্নেল আমার হাত থেকে কাগজটা প্রায় কেড়ে নিয়ে 3 নম্বর পাতাটা খুললেন। বললেন, প্রথম খুন শুক্রবার রাতে, প্রথমটা উত্তরে, দ্বিতীয়টা দক্ষিণে। তো অরিজিৎ, কাল তোমাকে বলেছিলাম উত্তরের সন্দেহভাজন পাগলদের ধরে জেরা করা দরকার। আজ অবশ্য দক্ষিণের সন্দেহভাজন পাগলদের পেছনে দৌড়তে বলবো না। অরিজিৎ হাসলেন। গ্রেটার কলকাতায় পাগলের সংখ্যা লাখখানেক হতেই পারে, মানে ছাড়া পাগলদের কথা বলছি। আবার দেখুন, প্রতিদিনই কত পাগল মেন্টাল হসপিটাল বা লুনাটিক অ্যাসাইলামে ভর্তি হচ্ছে। তবে আমাদের লোকেরা বসে নেই জানবেন। এই পদ্য পাগলকে খুঁজে বের করা অসম্ভব হবে না, কিন্তু আমার প্রশ্ন অন্যত্র। আপনাকে কালই বলেছি, আমার সন্দেহ কেউ রাত্রিবেলা লোডশেডিংয়ের সুযোগে ওই পদ্য পাগলকে লেলিয়ে দিয়ে ভিকটিমকে বাড়ির বাইরে এনেছে এবং খুন করেছে। তাছাড়া একটা ভাইটাল প্রশ্ন, ওই পদ্যটা শুনেই বা কেন ভিকটিম তাকে তাড়া করেছে? কর্নেল বললেন, হ্যাঁ, তুমি বুদ্ধিমানের মতো একটা পয়েন্ট খুঁজে বের করেছো ডার্লিং। ওই পদ্যে কি কোনো পুরনো গোপন ঘটনার সূত্র লুকিয়ে আছে? কর্নেল খবরের কাগজটা ভাঁজ করে ড্রয়ারে ঢোকালেন। তারপর বললেন, মন্ত্রী মশাই ব্যাপারটা জেনেছেন কি? হ্যাঁ, ডিটেলস জেনে নিয়েছেন। পদ্যটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি? না, তবে কথাটা শোনার পর ওকে ভীষণ গম্ভীর দেখাচ্ছিল। আমার ঘাড়ে কটা মুন্ডু যে ওকে জেরা করি। অরিজিৎ দ্রুত কফি শেষ করে আসতে বললেন, এখানেই সমস্যা, এজন্যই আপনার হেল্প চেয়েছি। বললাম, মন্ত্রী ভদ্রলোককে? প্রতাপ কুমার সিংহ। তাই বলুন। উনি সঙ্গে এক দঙ্গল আর্ম গার্ড নিয়ে ঘোরেন বলে কাগজে খুব ঠাট্টা তামাশা করা হয়। ওর বাড়িও নাকি সারাক্ষণ পাহারা দেয় আপনাদের লোকেরা। এ নিয়ে বহুবার কার্টুন আঁকাও হয়েছে কাগজে। এখন মনে হচ্ছে ব্যাপারটা ওর ক্ষমতার দম্ভ নয়, সম্ভবত আত্মরক্ষার ব্যূহ। অরিজিৎ সায় দিয়ে বললেন, দ্যাটস রাইট। গত বছর দিল্লিতে ওকে মার্ডারের অ্যাটেম্প্ট হয়েছিল। গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল কেউ, তাকে ধরা যায়নি। কর্নেল, পদ্যের রহস্যভেদ করুন আপনি, আমি উঠি। ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী উঠে দাঁড়ালে কর্নেল বললেন, তোমাদের লোকেরা সর্বত্র সন্দেহভাজন পাগলদের দিকে নজর রেখেছে। নিশ্চয়ই সেই পদ্যটা আউড়ে পাগলদের রিয়াকশন যাচাই করাও হচ্ছে। তো আমি বলি, রিয়াকশন যাচাই করতে বরং মরণেরে তুহু মম শ্যাম সমান আওড়ানোর নির্দেশ দাও। অরিজিৎ হাসতে হাসতে পা বাড়ালেন দরজার দিকে। কর্নেল বললেন, জাস্ট আ মিনিট। এই পদ্যেও কোনো সাড়া না পেলে তোমার লোককে বড়কধ্বজ কচত টপ আওড়াতে বলো, দেখো কি হয়। অরিজিৎ ঘুরে দাঁড়িয়ে ভুরু কুচকে তাকালেন। হোয়াটস দ্যাট কর্নেল? দ্যাটস দ্যাট ডার্লিং, বকরধ্বজ কচত টপ, ভুলো না। ওহ কর্নেল, আমার জোকের মুড নেই, বলে পুলিশের গোয়েন্দাকর্তা বেরিয়ে গেলেন। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, বিজ্ঞাপনটার দিকে পুলিশের চোখ পড়েনি। তুমি মাঝে মাঝে বড় অত্যুৎসাহী হয়ে পড়ো জয়ন্ত। তুমি অরিজিৎকে ওটা দেখালে রেডিও মেসেজ চলে যেত কুমার চকে। সেখানকার উন্মাদ আশ্রমে পুলিশ গিয়ে জেরায় জের বার করত। এই হত্যা রহস্যের সঙ্গে যদি দৈবাত ওখানে কোনো যোগসূত্র থাকে তা ছিঁড়ে যেত, কারণ সংশ্লিষ্ট পক্ষ সাবধান হয়ে যেত। কিন্তু পুলিশের ওটা চোখে পড়া উচিত ছিল। ভুলে যেও না, পুলিশেও ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র আছে। এক দফতরের সঙ্গে অন্য দফতরের মধ্যে সমন্বয়ের অভাব আছে। এসবই তোমার জানা কথা, তুমি নিউজম্যান। কর্নেল সেই বইটা আবার হাতে নিলে বললাম, চলি। না, 1 মিনিট বসো, এই পাতাটা শেষ করে নিয়েই বেরোবো। কোথায়? কর্নেল আমার কথা জবাব দিলেন না, হঠাৎ নড়ে উঠলেন। কি আশ্চর্য! বলে বইটার পাতা উল্টাতে থাকলেন ব্যস্তভাবে। না, ফর্ম আর গন্ডগোল নয়। কর্নেল 2 পাতার মাঝখানে সেলাইয়ের জায়গা আতস কাছে পরীক্ষা করলেন। তারপর শ্বাস ছেড়ে ইজি চেয়ারে হেলান দিলেন। একটা চুরুট ধরিয়ে আবার বললেন, কি আশ্চর্য!
আশ্চর্যটা কি, খুলে বলবেন? একটা পাতা নেই, 133 পৃষ্ঠা আর 134 পৃষ্ঠা। কি ছিল ওতে? একটা রোমাঞ্চকর বিবরণ। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে একটা মিলিটারি ট্রেন আসছে। কজন বিপ্লবী নদীর ব্রিজে লাইনের ফিশ প্লেট সরিয়ে একটু দূরে ঝোপঝাড়ের ভেতর ওত পেতে আছেন। যথাসময়ে ট্রেনটা এসেই ব্রিজ ভেঙে গড়িয়ে পড়ল নদীতে। ঝড় বৃষ্টির শব্দ ছাপিয়ে বিকট শব্দ, ইঞ্জিনের আগুনে ঝলকানি, আর্তনাদ। এরপর লেখক লিখেছেন, আমরা তৎকালে যে এক অন্ধ শক্তির বশীভূত ছিলাম, আমাদের লক্ষ্য ছিল গার্ডের কামরা সংলগ্ন মালবাহী ভ্যান। টর্চের আলোয় সেই ভ্যান অন্বেষণে ছুটিয়া ব্যাস এখানেই 132 পৃষ্ঠার শেষ। 135 পৃষ্ঠায় 10ম পরিচ্ছেদ। বইটা কোথায় পেলেন? অনেকদিন আগে কলেজ স্ট্রিটের ফুটপাতে কিনেছিলাম। তুমি তো জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি একজন তরুণ আর্মি অফিসার ছিলাম। বার্মা থেকে গিয়ে পশ্চিম এশিয়ায় থাকার সময় বেঙ্গলে অগস্ট বিপ্লবের খবর পেয়েছিলাম। এই বয়স অবধি ঘটনাটা আমাকে হন্ট করে, কারণ বাঙালি বিপ্লবীরা কোথাও কোথাও ব্রিটিশ আর্মির সঙ্গে লড়তে নেমেছিল। মেদিনীপুর জেলার একটা বিশাল অঞ্চল স্বাধীনতা ঘোষণা করেছিল। দীঘা যাওয়ার পথে কাথি পেরিয়ে সম্ভবত রামনগরের কাছাকাছি একটা ক্যানেলের ধারে ব্রিটিশ সৈনিকদের একটা স্মৃতিস্তম্ভ দেখেছিলাম। জানি না সেটা এখন আছে কিনা। ওরা অগস্ট বিপ্লব দমনে গিয়ে মারা পড়েছিল সম্ভবত সমুদ্রের বন্যায়। সেটা 1942 সাল। সেবার ওই অঞ্চলে প্রচণ্ড ঝড়ের সময় সমুদ্র 22 মাইল ছুটে এসেছিল। কর্নেলের মুখে উত্তেজনার ছাপ পড়েছিল। বললাম, বুঝলাম, কিন্তু এতদিন বুঝি বইটা পড়েননি? জাস্ট পাতা উল্টেছিলাম বলতে পারো। বড্ড বেশি ভাবোচ্ছ্বাস আর বাগাড়ম্বর। হঠাৎ আজ সকাল থেকে এটা খুঁটিয়ে পড়ার কারণ অনুমান করতে পারছি। 2 আগস্ট বিপ্লবীর হত্যাকাণ্ড। বইটা কার লেখা? অমরেশ রায়ের। হ্যাঁ। বলে কর্নেল উঠে দাঁড়ালেন। পরিতোষ লাহিড়ির ডেরায় যাব ভেবেছিলাম। বাড়ির মালিক হরিপদবাবুকে কয়েকটা প্রশ্ন করার ছিল, কিন্তু বইয়ের একটা পাতা হারানো কেমন যেন গোলমেলে ঠেকছে। কাজেই চলো অমরেশবাবুর বাড়ি যাওয়া যাক। নিশ্চয়ই ওর বাড়িতে বইটার কপি পাওয়া যাবে। নিজের লেখা এবং নিজের পয়সা ছাপানো বই। 1 মিনিট, পোশাক বদলে নি। ঘড়ি দেখলাম 10:15 বাজে। কোনো পাগলের পাল্লায় পড়লে নিষ্কৃতি মিলতে পারে, কিন্তু এই বৃদ্ধ রহস্যবেদীর পাল্লায় পড়লে কি অবস্থা হয় হাড়ে হাড়ে জানি। এবড়ো খেবড়ো রাস্তার ধারে একটা জরাজীর্ণ একতলা বাড়ি। এলাকার প্রমোটারদের নজর পড়েছে। তার লক্ষণ এখানে ওখানে দেখতে পাচ্ছিলাম। ডোবা, খানাখন্দ, ঝোপঝাড়ের ফাঁকে নির্মীয়মান বাড়ি এবং চাপা যান্ত্রিক কলরব। পেছনে একটা বস্তি। কড়া নাড়ার পর দরজা খুলল একটি মেয়ে। মুখ থেকে এখনো কিশোরীর আদল মুছে যায়নি। ছিপছিপে গড়ন, লাবণ্য আছে, কিন্তু দেখা মাত্র বোঝা যায় ওই লাবণ্যে ঘন বিষাদের ছায়া পড়েছে। অনুমান করলাম 18-র মধ্যে বয়স। সে আস্তে বলল, কাকে চাই? কর্নেল বললেন, এটা কি অমরেশ রায়ের বাড়ি? মেয়েটি শুধু মাথা দোলালো। বিষণ্ণ চোখে কৌতূহলের চাঞ্চল্য ফুটে উঠল। সম্ভবত কর্নেলের পাদ্রী সুলভ চেহারাই তার কারণ। আজকের কাগজে খবরটা পড়ে খুব মর্মাহত হলাম। তুমি কি ওর মেয়ে? হ্যাঁ, আপনি কোত্থেকে আসছেন? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। তোমার বাবার সঙ্গে একসময় আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আমাকে বহুবার বলেছেন আসতে, সময় করে উঠতে পারিনি। তবে উনি প্রায়ই যেতেন আমার কাছে। তো হঠাৎ আজ কাগজে সাংঘাতিক খবরটা পড়ে চমকে উঠেছিলাম। তাই ভাবলাম একবার যাওয়া উচিত। তোমার নাম কি মা?
নন্দিনী। নন্দিনী, তোমার মায়ের সঙ্গে দেখা করে দুটো কথা বলে যেতে চাই। নন্দিনী আসতে বলল, মা অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে গেছেন। ও, তাহলে তো তুমি এতটুকু মেয়ে বড্ড বিপদে পড়ে গেছো। বাড়িতে আর কে আছে? পাশের বাড়ি জেঠিমারা আছেন, অসুবিধে হচ্ছে না। আলাপ করিয়ে দিই, দৈনিক সত্যসেবা পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। ওকে সঙ্গে নিয়ে এলাম। তোমাদের কাছে ডিটেলস জেনে নিয়ে কাগজে ফ্ল্যাশ করবে, তাহলে পুলিশের ওপরওয়ালা টনক নড়বে। বুঝো তো আজকাল যা অবস্থা, চাপে না পড়লে পুলিশ কিছু করে না। নন্দিনী একটু ইতস্তত করে বলল, মিনিস্টার প্রতাপ সিনহা বাবাকে চেনেন। কাল দুপুরে ওকে ফোন করেছিলাম পাশের বাড়ি থেকে। পুলিশ থেকে ডিসিএসি সবাই এসেছিলেন। একটু আগেও। বাহ, তাহলে তো ভালোই। মিনিস্টারের ফোন নাম্বার তুমি জানতে ভাগ্যিস। বাবার নোট বইতে লেখা ছিল। তুমি বুদ্ধিমতী নন্দিনী। কর্নেল টুপি খুলে টাকে হাত বুলিয়ে বললেন, মনে পড়ছে, অমরেশবাবু বলেছিলেন উনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অগস্ট বিপ্লব নিয়ে একটা বইও নাকি লিখেছিলেন, আমাকে দেবেন বলেছিলেন। পেছন থেকে এক প্রবীণ মহিলা উঁকি দিলেন, আপনারা কি লালবাজার থেকে আসছেন? নন্দিনী কিছু বলার আগেই কর্নেল বললেন, না, অমরেশবাবু আমার বিশেষ পরিচিত ছিলেন। আজ কাগজে ওর মৃত্যুর খবর পড়ে ছুটে এসেছি। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার, আর এ হলো দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। একে সঙ্গে এনেছিলাম কাগজে আরও লিখে যদি এই সাংঘাতিক মার্ডারের তদন্ত ভালোভাবে হয়। ভদ্রমহিলা গম্ভীর মুখে বললেন, খুকু, বসার ঘরের দরজা খুলে দাও। কাগজে ভালো করে ছাপা হলে সত্যিকার কাজ হবে। পারুর বাবা বলছিলেন মিনিস্টার হাজারটা কাজ নিয়ে ব্যস্ত, পুলিশ দায়সারা কাজ করে কেটে পড়বে। পাগলের কাজই যদি হয়, এখনো ধরতে পারল না কেন? এই তো বঙ্কার মা বলল ওদের বস্তিতে একজন পাগল ঘুরে বেড়াচ্ছে। আপনারা ও ঘরে গিয়ে বসুন, একটু কড়া করে লিখবেন যেন। নন্দিনী ভেতরে চলে গিয়েছিল। পাশের একটা ঘরের দরজা খুলে এসে ডাকল। কয়েক ধাপ সিঁড়ি রাস্তা থেকে উঠে গেছে। ঘরে ঢুকে দেখি আলমারি ভর্তি বই, একপাশে সাধারণ সোফা সেট, কোণার দিকে একটা টেবিল আর 3টে চেয়ার। দেওয়ালে প্রখ্যাত দেশ নেতাদের ছবি টাঙানো। ভদ্রমহিলা পর্দা তুলে উঁকি মেরে বললেন, খুকু, যা যা হয়েছে সব বলবে, আমি চা পাঠাচ্ছি। আর শোনো, প্রথমে পুলিশ গা করেনি তাও বলবে। পারুর বাবা মিনিস্টারের কথা না তুললে তুমিও তো কিছু জানতে না। হোমরা চোমরা অফিসাররাও ছুটে আসতেন না। উনি অদৃশ্য হলে কর্নেল বললেন, বসো নন্দিনী। নন্দিনী কুণ্ঠিতভাবে একটু তফাতে বসল। বলল, বাবাকে আগের রাতেও পাগলটা খুব জ্বালিয়েছিল। কর্নেল বললেন, জয়ন্ত, তুমি নোট করে যাও। নন্দিনীর সব কথা ডিটেলস নোট করো। আমার সঙ্গে রিপোর্টার্স নোটবুক সবসময় থাকে। বিরক্তি চেপে সেটা বের করে ডট পেন বাগিয়ে ধরে বললাম, বলো, সরি বলুন। নন্দিনী বলল, হ্যাঁ, আমাকে তুমি বলতে পারেন। ওকে, বলো। নন্দিনীর কণ্ঠস্বর শান্ত ও বিষণ্ণ, কিন্তু প্রথম যৌবনের উত্তাপ হয়তো মেয়েদের কি এক স্পর্ধিত সাহসও দেয়। সে একটু পরে খানিকটা স্বাভাবিক হয়ে উঠেছিল। ততক্ষণে কর্নেল আলমারির বই দেখতে উঠে দাঁড়িয়েছেন। 3টে পুরনো আলমারি, ইংরেজি বাংলা বই আর বাঁধানো পত্রিকায় ঠাসা। কর্নেল তন্ন তন্ন করে দেখছেন, ঝুঁকে পড়ছেন, কখনো হাঁটু দুমড়ে বসছেন। নন্দিনী ইনিয়ে বিনিয়ে সে রাতের কথা বলে যাচ্ছে। সে শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল। ভোরে ঘুম ভেঙে বাবার কথা মনে পড়ে যায়। দরজা খুলে বেরিয়ে এসে দেখে তখনও তার বাবা ফেরেনি। সে সদর দরজা খুলে রাস্তায় যায়। সেই সময় তাদের বাড়ির কাজের মেয়ে বঙ্কার মা ছুটতে ছুটতে এসে খবর দেয়, এইমাত্র বস্তির কে তার বাবাকে
খালের ধারে পড়ে থাকতে দেখেছে, মাথায় চাপ চাপ রক্ত। নন্দিনীর কণ্ঠস্বর এতক্ষণে কেঁপে গেল। সে ঠোঁট কামড়ে ধরল। কর্নেল বললেন, দ্যাটস এনাফ, মন শক্ত করো নন্দিনী। কর্নেল এসে সোফায় বসলেন। তোমার বাবার কালেকশন মূল্যবান, বহু দুষ্প্রাপ্য বই আছে, কিন্তু ওর লেখা বাংলার অগস্ট বিপ্লব তো দেখলাম না। নন্দিনী চোখ বড় করে তাকালো, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, কদিন আগে বাবা বইটা খুঁজছিল, একটা মাত্র কপি ছিল, নেই। আমাকে জিজ্ঞেস করছিল কাকেও পড়তে দিয়েছি কিনা। আমি বাবার বইটা দেখিনি, মাকে জিজ্ঞেস করেছিল, মাও জানে না কিছু। বাবা তন্ন তন্ন করে খুঁজে বইটা পায়নি, শেষে স্কুলের লাইব্রেরিতে গেল। লাইব্রেরিতে নাকি একটা কপি ছিল, পাওয়া যায়নি। বাবা বলছিল ভারী অদ্ভুত ব্যাপার। তোমার বাবার কাছে নিশ্চয়ই অনেককে দেখা করতে বা আড্ডা দিতে আসতেন। হ্যাঁ, বাবা ফ্রিডম ফাইটার ছিল। ফ্রিডম ফাইটার্স অ্যাসোসিয়েশন গতবার সভা করে বাবাকে সংবর্ধনা দিয়েছিল, তারা আসতেন। আমি কাকেও চিনি না, অ্যাড্রেসও জানি না। বাবার নোট বইতে থাকতে পারে। কর্নেল গুরুগম্ভীর স্বরে বললেন, জয়ন্ত, এই বই হারানো পয়েন্টটাও নোট করে নাও। নন্দিনী, তোমার বাবার নোট বইটি নিয়ে এসো তো। অ্যাসোসিয়েশনের অফিসে যোগাযোগ করবে জয়ন্ত। নন্দিনী উঠে গেল। আমি কথা বলতে যাচ্ছি, কর্নেল ঠোঁটে আঙুল রেখে নিষেধ করলেন। চায়ের ট্রে নিয়ে সম্ভবত বঙ্কার মা ঢুকল। সেই প্রবীণ মহিলা উঁকি মেরে দেখে বললেন, খুকু কোথায় গেল? কর্নেল বললেন, পাশের ঘরে। মহিলা অদৃশ্য হলেন। বঙ্কার মাও চলে গেল। চা খেতে খেতে নন্দিনী একটা কালো মোটা নোট বই নিয়ে ফিরে এলো। কর্নেল নোট বইটা তার হাত থেকে টেনে নিলেন, পাতা উল্টাতে থাকলেন। একটু পরে বললেন, জয়ন্ত, লেখো 117B নকুল মিস্ত্রি লেন, কলকাতা 5। আমি লিখলাম। কর্নেল চায়ে চুমুক দিয়েই বললেন, সর্বনাশ, আমি তো চায়ে চিনি খাই না, থাক। নন্দিনী উঠে দাঁড়িয়ে বলল, চিনি ছাড়া চা এনে দিচ্ছি, একটু বসুন। সে চলে গেলে কর্নেল একটা কাণ্ড করে বসলেন। নোট বই থেকে একটা পাতা সাবধানে ছিঁড়ে দ্রুত ভাঁজ করে পকেটে ঢোকালেন। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। নন্দিনী ফিরে এসে বসলে কর্নেল পাতা উল্টে বললেন, পরিতোষ লাহিড়ীর ঠিকানা আছে দেখছি, আমি ভদ্রলোকে চিনি। অমরেশবাবুর সঙ্গে একবার আমার কাছে গিয়েছিলেন। নন্দিনী কি পরিতোষবাবুকে চেনো? নন্দিনী একটু ভেবে নিয়ে বলল, নামটা চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, গত সোমবার না মঙ্গলবার এসেছিলেন। কোথায় একটা মিটিং হবে, বাবাকে বলতে এসেছিলেন। বাবার যাবার কথা ছিল, আজই তো ডেট ছিল, আজ রোববার। কোথায় মিটিং হওয়ার কথা ছিল মনে পড়ছে? জয়ন্ত, নোট করো। নন্দিনী স্মরণ করার চেষ্টা করছিল। বলল, কলকাতার বাইরে কোথায় যেন, নোট বইতে টোকা থাকতে পারে, বাবা সব লিখে রাখত। কর্নেল পাতা উল্টে খুঁজতে ব্যস্ত হলেন। বঙ্কার মা চিনি ছাড়া চা দিয়ে গেল। কর্নেল সেই চায়ে দিব্যি চুমুক দিলেন। সত্যি বলতে কি, চা আমি অনেক কষ্টে গিলেছি। নন্দিনীদের চা নন্দিনীর মতো নয়, ঠিক বঙ্কার মায়ের মতো। কথাটা আমার বৃদ্ধ বন্ধুকে ফেরার সময় বলতে হবে। নন্দিনী বলল, পেলেন না, আমাকে দিন তো। কর্নেল উঠে দাঁড়ালেন, নোট বইটা ওর হাতে দিয়ে বললেন, থ্যাঙ্কস নন্দিনী, অ্যাসোসিয়েশন অফিস থেকে জেনে নেবে জয়ন্ত। চলি। আর শোনো, মাকে আমার কথা বলো, ভেঙে পড়ো না, শক্ত হয়ে মাথা তুলে দাঁড়াও। আমার নামটা মনে থাকবে তো? কর্নেল নীলাদ্রি সরকার। বলে পকেট থেকে নেম কার্ড বের করে দিলেন। কিছু ঘটলে মিনিস্টারকে ফোন করার আগে আমাকে ফোন করে জানাবে। নন্দিনী কার্ডে চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো। মনে হলো মেয়েটি বড় সরল আর নিষ্পাপ। কর্নেল ওর সঙ্গে ছলনা না করে নিজের প্রকৃত পরিচয় দিলেই পারতেন। হয়তো ও তাতে সাহস পেত মনে,
হয়তো কোনো গোপন কথা বলার ছিল, বলল না। কর্নেলের পরিচয় পেলে তা খুলে বলতো। কর্নেলের নোট বইয়ের পাতা চুরির দরকারই হতো না, কিন্তু কর্নেল কেন সে পথে গেলেন না? গাড়ি স্টার্ট দিয়ে ঘোরানোর সময় দেখলাম কালো নোট বই হাতে নিয়ে নন্দিনী বিষাদের প্রতিমূর্তির মতো নিষ্পন্দ দাঁড়িয়ে আছে দরজায়। আমার মন খারাপ হয়ে গেল। ভিআইপি রোডে পৌঁছনো অবধি কর্নেল চোখ বুজে ধ্যানস্থ ছিলেন। এতক্ষণে চোখ খুলে বললেন, ওহে মৃত্যু, তুমি মোড়ে কি দেখাও ভয়, সে ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। দ্যাটস দ্য পয়েন্ট ডার্লিং। কিসের? এই রহস্যের। কল্পনা করো জয়ন্ত, এই জুন মাসের রাত দুপুরে লোডশেডিং এর সময় তোমার জানলার ধারে কেউ পদ্মটা জোর গলায় আওড়াচ্ছে, তুমি কি করবে? কিছুই করব না, কারণ ধরেই নেব লোকটা পাগল। পাগলের কথায় কান দিলে তার পাগলামি বেড়ে যাবে। কমন সেন্স। না, এখন তুমি ঘটনাটা জানো বলেই ও কথা বলছো। আচমকা এই পাগলামি শুরু হলে অবশ্যই তুমি রেগে যাবে, তাকে ধমকাবে, তাড়া করতেও বেরোতে পারো। ভেবে বলো। হ্যাঁ, তবে তাই বলে তার পিছনে বেশি দূর দৌড়বো না। কর্নেল হাসলেন। এবার তুমি ঠিক বলেছ, বেশি দূর তাড়া করে তুমি যাবে না, এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়া উচিত। অথচ লক্ষ্য করার মতো ঘটনা, পাগল প্রথম রাতে আসে, অমরেশ ধমক দেন, পাগল চলে যায়। দ্বিতীয় রাতে আসে, ধমক দেন, শেষে বেরিয়ে তাড়া করেন প্রায় 1/2 কিলোমিটার। এবার পরিতোষের প্রতিক্রিয়া দেখো, উনি শোনা মাত্র বেরিয়ে পড়েন, তাড়া করে যান, সেও প্রায় একই দূরত্ব। পদ্মটার মধ্যে কি কোনো পুরনো তিক্ত স্মৃতি লুকিয়েছিল, কোনো সাংঘাতিক ঘটনার গোপন স্মৃতি? তবে অমরেশ পরিতোষের চেয়ে সহিষ্ণু, এইটুকুই যা তফাৎ। আর একটা ব্যাপার লক্ষ্য করার আছে, দুজনকেই পাগল নিয়ে গেছে নির্জন জায়গার দিকে। খুনি সম্ভবত সেখানে ওত পেতে বসেছিল, পাগল তার ফাঁদ। অবাক হয়ে বললাম, আগে তো কখনো এমন ঝটপট আপনাকে থিওরি দাঁড় করাতে দেখিনি। নোট বইটা চুরি করা পাতায় নিশ্চয়ই কোনো তথ্য পেয়ে গেছেন। কর্নেল জিভ কেটে মাথা নেড়ে বললেন, ছি ডার্লিং, আমাকে প্রকারান্তরে চোর বলো না। কাজটা যে কোনো রহস্যের তথ্য সংগ্রহের মধ্যে পড়ে। কি আছে তথ্যে? কুমারচক উন্মাদ আশ্রমের ঠিকানা, আর একটি নাম, শচীন্দ্র মজুমদার, আরও কিছু কথা। চমকে উঠে বললাম, কিন্তু সেই পলাতক পাগলের সঙ্গে এই কেসের কি সম্পর্ক? আমার মাথা ঘুরছে বস। সাবধান জয়ন্ত, অ্যাক্সিডেন্ট করে বসবে। বলে কর্নেল আবার চোখ বুজে হেলান দিলেন। ইলিয়ট রোডের বাড়িতে কর্নেলকে পৌঁছে দিয়ে ইস্টার্ন বাইপাস হয়ে সল্টলেকের ফ্ল্যাটে যখন ফিরলাম, তখন প্রায় 1টা বাজে। সারা পথ পাগল খুঁজেছি। আশ্চর্য ব্যাপার, রোজই রাস্তাঘাটে কত পাগল দেখি, এদিন একটাও দেখলাম না। পুলিশ কি রাজ্যের সব পাগলকে থানায় নিয়ে গেছে? বলা যায় না, মিনিস্টারের কেস। সেদিনই রাত 10টায় কর্নেলের ফোন পেলাম। বললেন, তুমি আসবে ভেবেছিলাম, এলে না, ভয় পাওনি তো? অবাক হয়ে বললাম, ভয়? কিসের ভয়? পাগলের। হাসি পেল। পাগল কি আর কলকাতায় আছে? সবাইকেই সম্ভবত পুলিশে ধরেছে। বড় ধ্বজ কচত টপকে ধরতে পারিনি। কিছুক্ষণ আগে শ্যামবাজারের একটা গলিতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তার হাতে একটা ছোট্ট কিন্তু মোটা সোটা লোহার ডান্ডা ছিল। সর্বনাশ! না, খুব ভদ্র পাগল, শিক্ষিত। কিন্তু হাতে লোহার ডান্ডা? ওর পেছনে কুকুর লাগে, তাই সে ওটা মেট্রো রেলের আবর্জনা থেকে সংগ্রহ করেছে। যাই হোক, ওকে ডিনারের নেমন্তন্ন করলাম, রাজিও হলো। কিন্তু আমার গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ মত বদলালো। ফেলুবাবুর বাড়ি এ রাত্রে তার নাকি ডিনারের নেমন্তন্ন, ভুলে গিয়েছিল।
ফেলুবাবুর আসল নাম সে বলতে পারল না, শুধু বলল মিনিস্টার। ইন্টারেস্টিং। তারপর? দৌড়ে পালিয়ে গেল। ডার্লিং, এ বয়সে ছোটাছুটি, বিশেষ করে পাগলের পিছনে, আমাকে মানায় না। শ্যামবাজারের গলিতে কেন গিয়েছিলেন? সেই নকুল মিস্ত্রি লেন, ফ্রিডম ফাইটার্স অ্যাসোসিয়েশনের অফিস। তাই বলুন, বইটা পেলেন? না, বইটা ছিল, কিন্তু খুঁজে পেলেন না ওরা। ইস্যু রেজিস্টার খুঁজেও হদিশ মিলল না। দোতলায় অফিস, সিঁড়ি দিয়ে নেমে এসেই এক পাগলের মুখোমুখি হলাম। জিজ্ঞেস করলাম, বড় ধ্বজ কচত টপ? সবিনয়ে হেসে বলল, আজ্ঞে। তো আমার ডিনারের নেমন্তন্ন নাকচ করে সে পালিয়ে গেল। তখন আবার সেই অফিসে উঠে গেলাম। জিজ্ঞেস করে জানলাম, একজন পাগল কদিন থেকে ওদের অফিসে এসে জ্বালাতন করছে। সন্ধ্যের দিকে অফিস খোলে, তখন সে আসে। তারা খেয়ে নিচে সিঁড়ির ধাপে চুপচাপ বসে থাকে। ওরা কেউ তাকে চেনেন না, অথচ সে বলে আমিও একজন ফ্রিডম ফাইটার। লাহিড়ী সাহেবকে জানিয়ে দিন। দিয়েছি, কিন্তু এর চেয়ে ইন্টারেস্টিং খবর আছে জয়ন্ত। তুমি এলে না, এলে খুব এনজয় করতে। সকালে এসো, বলবো ক্ষণ। রাখছি। হ্যালো হ্যালো হ্যালো। বলো। জাস্ট একটু হিন্ট দিন প্লিজ। হালদার মশাই সত্যি কুমারচকে গিয়েছিলেন। রোমাঞ্চকর অভিযান বলা চলে। রাখছি। লাইন কেটে গেল। এ একটা বিচ্ছিরি রাত। তালগোল পাকানো রহস্যের মতো নিজেকে জড়িয়ে ফেলেছি আবার। কতবার মনে মনে প্রতিজ্ঞা করেছি, আমার বৃদ্ধ বন্ধুর সংসর্গ যত আনন্দদায়ক হোক, ওর ওইসব বাতিকের সঙ্গে নিজেকে জড়াবো না। শেষাবধি উনি রহস্যের জট ছাড়াবেন এবং দৈনিক সত্যসেবকের জন্য চমৎকার একটা স্টোরি এমনি এমনি তো পেয়ে যাব। কাজেই অকারণ আমার হন্যে হওয়ার মানে হয় না। অথচ রহস্য জিনিসটাই এমন এক চুম্বক যা কাকেও নিরপেক্ষ থাকতে দেয় না, নিজের দিকে টেনে নেয়, নাকানি চুবনি খাইয়ে ছাড়ে। তাহলে প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক কুমারচকে পাড়ি জমিয়েছিলেন। অনেক প্রাক্তন এবং বর্তমান পুলিশ অফিসার দেখেছি, এমন ছিটগ্রস্ত কাকেও দেখিনি। ওর অভিযান কি অর্থে রোমাঞ্চকর ভেবেই পেলাম না। অবশ্য উনি বড্ড হঠকারী এবং দুর্দান্ত বেপরোয়া এবং জেদি মানুষও বটে। ঘুম না এলে শক্ত বিষয়ের বই পড়ে দেখতে পারো। আমার এক অভিজাত সাংবাদিক বন্ধুর উপদেশটা মনে পড়ল। ছাত্রজীবনে আতলামির নেশায় 22 টাকা দামে কেনা জাঁ পল সাঁতরের বিইং অ্যান্ড নাথিংনেস গাবদা বইটা চমৎকার কাজে দিয়েছে। সেটা সকালে বোঝা গেল অবশ্য। বইয়ের কথাগুলো চোখে ধাক্কা মেরেছে, মাথায় ঢোকেনি। কাজেই চোখ বেচারা কাহিল হয়ে বুঝে গেছে। কর্নেলের 3 তলা ড্রয়িং রুমে ঢুকে দেখি বৃদ্ধ রহস্যভেদী এখন প্রকৃতির রহস্যে বুঁদ হয়ে আছেন। একগোছা অর্কিড, এক টুকরো কাটা ডালের সাটা এবং সেটা টেবিলে রেখে উনি আতস কাছে কী সব দেখছেন। ইশারায় বসতে বললেন আমাকে। একটু পরে উজ্জ্বল মুখে হাসলেন। হালদার মশাইয়ের উপহার। সচরাচর এত সরু ডালে অর্কিড বাঁচে না। তবে বরাবর বলে আসছি ডার্লিং, প্রকৃতির রহস্য অন্তহীন। হালদার মশাই ডালটা মুচড়ে ভেঙে কষ্ট করে নিয়ে এসেছেন অত দূর থেকে। উনি জানেন আমি অর্কিড ভালোবাসি। তুমি একটু বসো, এটার সদ্গতি করে আসি। কর্নেল তার ছাদের শূন্যোদ্যানে চলে গেলেন। ষষ্ঠী ট্রেতে কফি আর স্ন্যাক্স এনে দিয়ে চাপা স্বরে বলল, হালদার মশাই কোথায় পাগলা গারোতে ঢুকেছিলেন, কপালে হাতে পায়ে পট্টি বাঁধা। আমার সন্দেহ পাগলারা ওনাকে মেরেছে। মার খেয়ে গাছের ডগায় উঠে লুকিয়েছিলেন। ইংরাজিতে বলছিলেন তো, সব কথা বুঝতে পারিনি। বললাম, কাল রাতে এসেছিলেন উনি?
আগে বলছিলেন কোনো রকমে পাইলে এসেছেন, বলেই ষষ্ঠী চলে গেল। ড্রয়িং রুমের কোণা থেকে ছাদের সিঁড়ি উঠে গেছে। সিঁড়িতে কর্নেলের পা দেখা যাচ্ছিল। নেমে এসে বাথরুমে ঢুকলেন, একটু পরে বেরিয়ে এলেন। ইজি চেয়ারে বসে চুরুট ধরিয়ে প্রসন্ন মুখে বললেন, কৃত্রিম পদ্ধতিতে অর্কিড চাষ সহজ নয়। এসব পরজীবী উদ্ভিদকে জ্যান্ত গাছের ডাল ছাড়া বাঁচানো কঠিন। তবে কাটা ডালে অর্কিডের খাদ্য যোগান দিলে কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। সারা রাত ডালটা জারে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, দেখা যাক। বললাম, হালদার মশাই কুমারচকের উন্মাদ আশ্রমে ঢুকে পড়েছিলেন, তারপর পাগলাদের ধোলাই খেয়ে গাছে চড়েছিলেন, সেই গাছের ডালে অর্কিডটা ছিল, ইজ ইট? কর্নেল অট্টহাসি হাসলেন। ষষ্ঠীর বর্ণনা কতকটা তাই। তবে পাগলারা তো বন্দি, ওকে চার্জ করেছিল গার্ডরা। দিনে দুপুরে একটা লোক আশ্রমের দেওয়ালের ওপর গাছে চড়ে বসে আছে, এটা সন্দেহজনক। এই অবস্থায় ওই অর্কিডটা ওকে বাঁচিয়ে দেয়। উনি নিজেকে বটানিস্ট বলে পরিচয় দেন, অর্কিড সংগ্রহের হবির কথাও বলেন। ষষ্ঠী বলছিল কপালে হাতে পায়ে পট্টি বাঁধা। গাছের ডালের খোঁচায় ছড়ে গেছে, তাড়াহুড়োয় নামতে গিয়ে পড়েও গিয়েছিলেন। তবে গার্ডরা প্রথমে ওকে পাগল ভেবেছিল, ভাবতেই পারে। হালদার মশাই বরাবর এ ধরনের অদ্ভুত বিভ্রাট বাঁধান দেখেছি। হাসতে হাসতে বললাম, সত্যি রোমাঞ্চকর অভিযান বলা চলে, কিন্তু এতে লাভটা কি হলো? কিছুটা হয়েছে। উন্মাদ আশ্রমটা বেসরকারি, এটা জানা গেছে। তার সেক্রেটারির নাম শচীন্দ্র মজুমদার, তাও জানা গেছে। মিনিস্টার প্রতাপ সিংহ মশাই আশ্রমের পৃষ্ঠপোষক এবং সরকারি সাহায্য পাইয়ে দেন। এমনকি আন্তর্জাতিক সাহায্যও ওর চেষ্টায় পাওয়া যায়। হালদার মশাই কতগুলো তথ্য সংগ্রহ করে এনেছেন। একটু অবাক হয়ে বললাম, শচীন্দ্র মজুমদারের নাম অমরেশবাবুর নোট বইতে লেখা ছিল না? হ্যাঁ, যে মিটিংয়ের কথা শুনেছিল নন্দিনী, সেটা ওখানেই হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে পিছিয়ে যায়। অনিবার্য কারণ কি অমরেশবাবু এবং পরিতোষবাবুর মৃত্যু? কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, শচীনবাবু বলেছেন ম্যানেজিং কমিটির 2 সদস্যের মৃত্যু, খুন খারাপির কথা বলেননি। বুদ্ধিমান হালদার মশাই ও কথা তুলেনও নি। পাগল সম্পর্কে বিজ্ঞাপনটার কথা তোলেননি হালদার মশাই? না, তবে শচীনবাবু নিজে থেকেই বলেছেন আশ্রম থেকে একজন পাগল পালিয়ে গেছে। সে নাকি খুনে প্রকৃতির পাগল। একজনকে সাংঘাতিকভাবে জখম করেছিল। তখন তাকে নির্জন সেলে আটক রাখা হতো। হাতে পায়ে ডান্ডাবেরির কথা ভাবা হয়েছিল। ডান্ডাবেরির অর্ডারও দেওয়া হয়েছিল স্থানীয় কামারশালায়, কিন্তু কি করে সে গড়াত দেখিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, তাকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। 2 সাইকিয়াট্রিস্ট ডাক্তার ভলেন্টিয়ারি সার্ভিস দেন, তারাও কমিটির মেম্বার। কর্নেল চুরুট ধরালেন, ধোঁয়া ছেড়ে টেবিলের ড্রয়ার থেকে একটা প্রচার পুস্তিকা বের করলেন। পড়ে দেখো, ইন্টারেস্টিং। 4 পাতার চটি বইটায় চোখ বুলিয়ে জানতে পারলাম 1942 সালে অগস্ট বিপ্লবের সময় অনেক বিপ্লবী ধরা পড়েন। অনেকের ফাঁসি হয়, অনেকের দীর্ঘমেয়াদী জেল হয়। স্বাধীনতার পরও অনেকে মুক্তি পাননি, কারণ তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল। আমলাতান্ত্রিক লাল ফিতে এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের জটিলতায় তাদের মুক্তি পেতে দেরি হয়েছিল। কিন্তু ততদিনে শারীরিক নির্যাতন আর মানসিক পীড়নে তাদের কেউ কেউ বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। 6 দশকের শেষাশেষি ফ্রিডম ফাইটার্স অ্যাসোসিয়েশনগুলো গড়ে ওঠে নানা জায়গায়। কুমারচকেও গড়ে ওঠে। উন্মাদ হয়ে যাওয়া বিপ্লবীদের চিকিৎসা এবং আশ্রয়ের জন্য একটা আশ্রম গড়া হয়।
জনাশাতেক বিপ্লবীকে আশ্রমে আনা হয়েছিল। এখন তারা বেঁচে নেই, কিন্তু আশ্রমটি তুলে দেওয়া হয়নি। সমাজসেবার স্বার্থে সাধারণ উন্মাদদের জন্য কাজ চলতে থাকে। এদিকে মন্ত্রী প্রতাপ সিংহের পৈতৃক বাড়ি কুমারচকে। প্রধানত তারই উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী সেবাশ্রম নামটা বদলে কুমারচক উন্মাদ আশ্রম রাখা হয়। বইটা ফেরত দিয়ে বললাম, তাহলে গত রাত্রে আপনি বড়কধ্বজ কচতটপর দেখা পেয়েছিলেন এবং সে একটা ফ্রিডম ফাইটার্স অ্যাসোসিয়েশনের অফিসে গিয়ে জ্বালাতন করে। কাজেই কুমারচক উন্মাদ আশ্রমের পলাতক পাগল একজন প্রাক্তন বিপ্লবী, রাইট? কর্নেল চোখ বুঝে দুলতে দুলতে বললেন, পসিবলি। শচীনবাবুও কি প্রাক্তন বিপ্লবী? অবশ্যই। কফি শেষ করে একটা সিগারেট ধরালাম। আজকাল সিগারেট কমিয়ে দিয়েছি, কিন্তু যা বুঝছি রহস্যটা অতীব জটিল, তাই সিগারেট জরুরি ছিল। বললাম, সেই হারানো বইটা আপনি ন্যাশনাল লাইব্রেরিতে খুঁজে দেখতে পারেন। 133-134 পৃষ্ঠায় কি ছিল যে? কর্নেল আমার কথার ওপর বললেন, হয়তো বইটার আর দরকার হবে না। আমার কাছে 1942 সালের ব্রিটিশ গভর্নমেন্টের মিলিটারি সিক্রেট রেকর্ড সংক্রান্ত একটা বই আছে। ওতে দেখলাম সেই বছর নদিয়া জেলার অক্টোবর মাসের এক ঝড় বৃষ্টির রাতে একটা স্পেশাল মিলিটারি ট্রেন দুর্ঘটনা হয়েছিল। নাশকতামূলক কাজ, কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা হলো বর্মা রণাঙ্গন থেকে পালিয়ে আসার সময় রেঙ্গুন ব্রাঞ্চ রিজার্ভ ব্যাংক থেকে অনেক নগদ টাকা আর সোনাদানা এনে যশোর বিমান ঘাঁটিতে রাখা হয়েছিল। সেখান থেকে সামরিক প্লেনে সেগুলো পানাগড়ে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেটা সম্ভব হয়নি। বড্ড বেশি নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে খামখেয়ালি লেহ কর্নেল ট্রেডি স্যামসন সিন্দুকটা পাঠিয়ে দেন বহরমপুরে। তারপর ঘুরিয়ে নাক দেখানোর মতো করে ট্রেনের লাগেজ ভ্যানে চাপিয়ে কলকাতা পাঠানো হয়। মৌরি নদীর ব্রিজে দুর্ঘটনা ঘটে। সিন্দুকটা আর পাওয়া যায়নি। পরে স্যামসনকে কোর্ট মার্শাল করা হয়। তদন্তকারী ব্রিটিশ অফিসারের মতে স্যামসন নেটিভদের খুব বিশ্বাস করতেন। হাসতে হাসতে বললাম, এ তো দেখছি গুপ্তধন রহস্যে পৌঁছলো, বোগাস। বড়কধ্বজ কচতটপ। তার মানে? পুরনো বাংলা বর্ণ পরিচয় দেখে নিও। অক্ষর চেনবার জন্য বড়কধ্বজ লেখা থাকতো, আর কচতটপ মাস্টার মশাইরা মুখস্থ করাতেন। ব বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, প বর্গ। তো তুমি গুপ্তধন রহস্য বললে। তুমি লক্ষ্য করে থাকবে, সব গুপ্তধনের গল্পে হেয়ালি বা ধাঁধা অনিবার্য। ওটা গুপ্তধন আবিষ্কারের সূত্র। কে বলতে পারে বড়কধ্বজ কচতটপ সেই সূত্র নয়? আর ইউ সিরিয়াস কর্নেল? একটা বিষয়ে অন্তত আমি সিরিয়াস। অমরেশ রায় এবং তার সঙ্গীদের সেই সিন্ধু খাতারই উদ্দেশ্য ছিল। সমস্যা হলো, অমরেশ শুধু আমরা লিখেছেন, সঙ্গীদের নাম লেখেননি। হারানো পাতা দুটোতে ছিল কিনা জানি না। কর্নেল, কাল রাতে যে পাগলকে দেখেছেন, আমার ধারণা সে অমরেশবাবুর সঙ্গী ছিল। কর্নেল একটু পরে আস্তে আস্তে বললেন, মৌরি নদীর ধারেই কিন্তু কুমারচক উন্মাদ আশ্রম, রেল লাইন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই সময় টেলিফোন বাজলো। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন। হ্যাঁ, বলো। বাহ, ওয়েল ডান ডার্লিং। হ্যাঁ, ওর নিরাপত্তা দরকার, খুব সাবধান। ওটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দাও। কর্নেল ফোন রেখে বললেন, বড়কধ্বজ কচতটপকে পুলিশ পেয়ে গেছে।
মিস্টার লাহিড়ীর ফোন নাকি? হ্যাঁ, শ্যামবাজার ৫ মাথার মোড়ে নেতাজি স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে সেই পদ্যটা আওড়াচ্ছিল। সাদা পোশাকের পুলিশ অফিসার গিয়ে নাম জিজ্ঞেস করতেই বলে বড়কো ধ্বজ কচত টপ। হাতের ডান্ডাটা ফরেন্সিক টেস্ট করতে বললাম, দেখা যাক। আজকের কাগজে পরিতোষ লাহিড়ীর খুনের খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। গতকাল আমার অল ডে ছিল। দৈনিক সত্যসেবকের আজকের খবরটার ভাষা পড়ে বুঝলাম অন্য কেউ লিখেছে, সম্ভবত সিনিয়র রিপোর্টার কার্তিক দা। পরিতোষবাবুর সংক্ষিপ্ত জীবনীও দেওয়া হয়েছে। কাগজ ভাঁজ করে রেখে বললাম, একটা খটকা লাগছে। গতকাল ভোরে পরিতোষবাবুর বডি পাওয়া যায়, কিন্তু ওর মৃত্যুর খবর কুমারচকের শচীনবাবু কালই পেয়েছিলেন। হালদার মশাইকে বলেছেন উনি। আশ্চর্য। কর্নেল বললেন, আশ্চর্য ঠিকই, তবে কুমারচক এখন প্রায় শহর হয়ে উঠেছে। টেলিফোন আছে, ট্রাঙ্ক কলে খবর পাওয়া স্বাভাবিক। কিন্তু এটাই প্রশ্ন, কে ট্রাঙ্ক কল করলো? বলে কর্নেল উঠে দাঁড়ালেন। চলো, কাল গড়িয়ায় হরিপদবাবুর বাড়ি যাব ঠিক করেছিলাম, যাওয়া হয়নি, আজ যাওয়া যাক। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনীর প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।